বিএনপির রাজনীতি মানুষের জন্য, বাজেটের পর বাড়েনি নিত্যপণ্যের দাম। কক্সবাজারে জনসভায় প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাতলি খাল পুনঃখনন কর্মসূচির। বৈশ্বিক বিনিয়োগের জন্য দক্ষিণ এশিয়ায় প্রথম গন্তব্য হতে চায় বাংলাদেশ। সব নাগরিকের সম্মান ও মর্যাদা নিশ্চিত করে উন্নয়নের পথে হাঁটতে চায় সরকার। চাঁপাইনবাবগঞ্জে 15 জনকে পুশিনের চেষ্টা রুখে দিল বিজিবি। কুষ্টিয়ায় ঢুকতে না পেরে শূন্য রেখায় 12 জন। সীমান্তে উত্তেজনার মধ্যে মৌলভীবাজারে বিএসএফের গুলিতে যুবক নিহত। চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্থার অভিযোগ। এসআই সহ 3 পুলিশ সদস্য প্রত্যাহার, পরিবারের মামলা, আটক 1। এবং জমকালো উদ্বোধনের পর বিশ্বকাপে উড়ন্ত সূচনা। স্বাগতিক যুক্তরাষ্ট্রের। ব্রাজিল মরক্কো ম্যাচ ঘিরে বাড়তি উত্তাপ। নেইমারকে ছাড়াই মাঠে নামতে হবে সেলেসাওদের। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। কক্সবাজার জনসভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী বললেন, বিএনপির রাজনীতি মানুষের জন্য। জানান, বাজেটের পর বাড়েনি নিত্যপণ্যের দাম। সকালে কক্সবাজারের জনসভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। বলেন, বাজেটে কৃষকদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। আগামী 1 বছরের মধ্যে প্রতি উপজেলায় 8 থেকে 10 হাজার কৃষকের কাছে কার্ড পৌঁছে দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এর আগে কক্সবাজার পৌঁছে পাতলি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিনের সফরে সকাল 9টা 55 দিকে বিমান বাংলাদেশের ফ্লাইটে সরকার প্রধান কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। বাজেটে আমরা কৃষকদের জন্য, কৃষক ভাইদের জন্য আমরা বরাদ্দ রেখেছি এবং ইনশাল্লাহ আগামী জুলাই মাস থেকে শুরু করে পর্যায়ক্রমিকভাবে আগামী 1 বছরের ভিতরে আমরা বাংলাদেশের প্রতিটি উপজেলায় 8 থেকে প্রায় 10 হাজার কৃষক ভাইদের কাছে আমরা এই কৃষক কার্ডের সুবিধা পৌঁছে দিতে সক্ষম হব ইনশাল্লাহ। মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের, ওষুধ, বিভিন্ন চিকিৎসার বিষয়ের ট্যাক্স কমে দিয়েছি যাতে সেগুলোর দাম কমে যায়, যাতে মানুষ স্বস্তিতে থাকতে পারে। আমরা ট্যাক্স বাড়িয়েছি কিসে? আমরা ট্যাক্স বাড়িয়েছি মদের উপরে। আমরা ট্যাক্স বাড়িয়েছি কিসে? আমরা ট্যাক্স বাড়িয়েছি সিগারেটের উপরে, যা মানুষের জন্য ক্ষতিকারক। কিন্তু আমরা সামাজিক মাধ্যম সহ বিভিন্ন নিউজের মধ্যে দেখলাম একটি খবর। সেই খবর? বিরোধী দল দেখলাম বলছে যে এই বাজেট তারা মানে না, গণবিরোধী বাজেট মানে না। অতীতে আমরা দেখেছি জনগণকে বিভ্রান্ত করে অনেকে অনেক কথা বলেছে, কিন্তু জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি, দেশের ভাগ্য পরিবর্তন হয়নি। জনগণের শক্তি হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। আমাদের সাথে জনগণের সমর্থন আছে বলেই যতক্ষণ আমাদের এই ধরে প্রাণ থাকবে, আমরা ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্যই কাজ করে যাব। এই মুহূর্তে কক্সবাজারে আছেন সহকর্মী আহমেদ সালেহিন, সরাসরি যাচ্ছে তার কাছে। সালেহিন, প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আজকে কক্সবাজারে তিনি সফর করছেন। একদিনের যে সফরে তিনি বেশ কয়েকটি কর্মসূচিতে যোগদান করছেন এবং কয়েকটি ইতিমধ্যে আমরা দেখেছি যে পিএম খালি যে ইউনিয়ন, সেখানে পাতলি খালের পুনর্খনন কর্মসূচির উদ্বোধন তিনি করেছেন এবং পরে পথসভায় তিনি যোগ দিচ্ছেন। আপনারা জানেন যে 47 বছর আগে জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি রাষ্ট্র ক্ষমতা যখন ছিলেন তখন তার যে কৃষি নির্ভর বাংলাদেশ গড়ে তোলার জন্য, কৃষকদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য, বাংলাদেশে কৃষি নির্ভর একটি দেশ গড়ে তোলার জন্য তিনি খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন। সেই খাল খননকে নিয়ে জিয়াউর রহমান করে গিয়েছিলেন, এই পাতলি খালের এই খাল খনন করেছিলেন। সেটি আবারও তিনি আজকে এতগুলো বছর পর, অর্থাৎ প্রায় 50 বছর পর সেই খাল পুনর্খনন করতে আসলেন এবং এর মাধ্যমে তিনি আজকে এই পথসভায় যোগ দিয়ে তিনি বক্তব্য দিয়েছেন। সেখানে বলেছেন যে এখানে শুধুমাত্র 10 বর্গ কিলোমিটার জায়গার মধ্যে প্রায় 8 হাজার কৃষক তারা এখানে উপকৃত হবেন। একই সঙ্গে প্রায় 1200 মেট্রিক টন ফসল এই বছরে এখান থেকে আসবে। এই খাল খননের মাধ্যমে যখন ফসলি জমি যেটি উর্বর হবে সেটি কিন্তু তিনি বলছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, যারা ষড়যন্ত্র করছিল, তাদেরকে জনগণ আসলে প্রত্যাখ্যান
করেছে এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপিকে আসলে জনগণ ভোটের মাধ্যমে দায়িত্ব দিয়েছে এই দেশকে গড়ার জন্য। এবং তিনি কিন্তু বলেছেন যে যিনি দুদিন আগে যে বাজেট পেশ করা হয়েছে 2026-27 অর্থ বছরের যে বাজেট ঘোষণা করা হয়েছে, সেই বাজেট পেশ করা হয়েছে, সেই বাজেটে যে কৃষকদের জন্য যে বরাদ্দ রাখা হয়েছে, যেখানে যে বিষয়গুলি রয়েছিল যে ট্যাক্স অর্থাৎ করের বোঝা কমিয়ে আনা হয়েছে, 60টি পণ্যের যে ট্যাক্স বাতিল করা হয়েছে, সেই বিষয়গুলিকে তিনি বলছিলেন এবং একই সঙ্গে বলছেন যে বিরোধী দল যারা আসলে এই বিষয়টিকে আসলে মেনে নিতে পারছে না এবং দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং তারা আসলে যে এই সরকারের যে ভালো উদ্যোগগুলো তারা বিতর্কিত করার জন্য মূলত তারা বক্তব্য দিচ্ছেন। এবং তারা যে বলছে যে কয়েকটি পণ্যের অর্থাৎ 60টি পণ্যের যে দাম কমানো হয়েছে মানুষের কল্যাণের কারণে, নিত্য পণ্যের দাম কমিয়ে এনে আনা হয়েছে, সেই বিষয়গুলো যখন বলছিলেন তখন তিনি এটাও বলেছেন যে প্রতিবার দেখা গেছে যে বাজেট পেশ করার পরেই বাজেট পেশ করা এবং পাশের যে মাসখানেকের মধ্যেই দাম কিন্তু বেড়ে যায়, কিন্তু এবার কিন্তু সেটি আর হয়নি, যে মাত্র বাজেট পেশ করা হয়েছে কিন্তু কোনো পণ্যের দাম বাড়েনি বলে তিনি দাবি করেছেন। একই সঙ্গে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন যে উদ্যোগ সেগুলো কিন্তু বাস্তবায়নের কথা তিনি বলছেন এবং শিগগিরই কৃষকদের জন্য প্রায় 7 থেকে 8 হাজার কৃষককে কৃষক কার্ড দেওয়া হবে এবং 10,000 নারীকে, মায়েদেরকে আসলে যে নারী যে কার্ড, ফ্যামিলি কার্ড, সেটি দেওয়া হবে। একই সঙ্গে যে তিনি তার সরকার স্নাতক পর্যন্ত নারীদের যে শিক্ষা ব্যবস্থা ফ্রি করেছেন সেই বিষয়টি কিন্তু ঘোষণা দিয়েছেন। এছাড়াও কিন্তু শিল্পাঞ্চলে শিল্প বিপ্লবের জন্য যে বেকারত্ব দূর করার সহ মানুষের যে ভাগ্য উন্নয়নের জন্য যে তার সরকার যে কাজ করছে সেটি কিন্তু উল্লেখ করছেন। বিশেষ করে একটি কথা বলতেই হয়, সেটি হচ্ছে যে তিনি বলছেন যে ভোটের দাগ মুছে যাওয়ার আগেই তিনি কিন্তু তার যে নির্বাচনী প্রতিশ্রুতি সেই বাস্তবায়নের পথে তার সরকার এগিয়ে গেছে। সেই ধারাবাহিকতা কিন্তু তিনি আজকে 3 মাস পেরিয়েছে সরকারের, তারা কিন্তু সেই কাজগুলি কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং করে যাচ্ছেন, সেটি কিন্তু তিনি আবারও দাবি করেছেন। তো এই ছিল আমার কাছে কক্সবাজারে যে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে আজকে পাতলি খালের যে পুনর্খনন কার্যক্রম উদ্বোধন এবং তার যে পাশে যে পথসভা অনুষ্ঠিত হচ্ছে তার সবশেষ খবর। কক্সবাজারে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সরাসরি সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সালেহিন। এবার ফিফা বিশ্বকাপের খবর। প্যারাগুয়েকে গোল বন্যায় ভাসিয়ে জয় বিশ্বকাপ শুরু করলো স্বাগতিক যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে 4-1 গোলের বড় ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। ম্যাচের 7 মিনিটে আত্মঘাতী গোলে যুক্তরাষ্ট্রকে এগিয়ে দেন প্যারাগুয়ের মিডফিল্ডার দামিয়ান বোবাদিয়া। 31তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন যুক্তরাষ্ট্রের ফরওয়ার্ড ফ্লোরিন বালোগান। প্রথমার্ধের যোগ করার সময়ে দলের হয়ে তৃতীয় গোল করেন এই ফরওয়ার্ড। 73 মিনিটে প্যারাগুয়ের হয়ে একটি গোল শোধ দেন হুলিও এনসিসো। ম্যাচের শেষ দিকে দলের হয়ে চতুর্থ গোল করেন জিওভানি রেইনা। জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফিফা বিশ্বকাপকে বরণ করে নিল যুক্তরাষ্ট্র। আয়োজনের মূল আকর্ষণ ছিলেন মার্কিন পপ তারকা কেটি পেরি। এছাড়া পারফর্ম করেছেন র্যাপার ফিউচার, ব্রাজিলিয়ান গায়িকা আনিতা, কোরিয়ান পপ গ্রুপ ব্ল্যাকপিঙ্কের লিসাও। পুরো অনুষ্ঠানের যুক্তরাষ্ট্রের নানা ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছেন আয়োজকরা। ফিফা বিশ্বকাপের 48 দেশের পতাকা, মাঝখানে বিখ্যাত পপ তারকা কেটি পেরি। মেক্সিকো দিয়ে শুরু হওয়া আয়োজন কানাডা পেরিয়ে যেন পূর্ণতা পেল যুক্তরাষ্ট্রে এসে। 3 স্বাগতিকের শেষ আয়োজনে লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়াম যেন রূপ নিল আলো, সঙ্গীত আর ফুটবল উৎসবের এক মহামঞ্চে। প্রথমবারের মতো 3 দেশে বিশ্বকাপের উদ্বোধন দেখল বিশ্ব। সবার নজর বেশি ছিল এই যুক্তরাষ্ট্রে, তাই তো আয়োজনও চমক দেখিয়েছে ইউএসএ। পুরো স্টেডিয়াম জুড়ে আলোর ঝলকানি, ড্রোন শো আর ছিল বিশাল ভিজুয়াল ডিসপ্লে। বিশ্বকাপকে স্বাগত জানাতে পুরো ভেন্যু রূপ নেয় ভিন্ন সাজে। অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন এই মার্কিন পপস্টার কেটি পেরি। তার ওয়ান্ডার গান দিয়েই যুক্তরাষ্ট্রে উদ্বোধন হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা বিশ্বকাপের। এর আগে অনুষ্ঠানের শুরুতেও ছিল নানা চমক। নাচে গানে যুক্তরাষ্ট্রের ঐতিহ্য তুলে ধরেন পারফর্মাররা। মঞ্চ মাতান র্যাপার ফিউচার, ব্রাজিলিয়ান গায়িকা আনিতা, কোরিয়ান পপ গ্রুপ ব্ল্যাকপিঙ্কের লিসাও। এছাড়া নাইজেরিয়ার আফ্রোবিট তারকা রেমা, দক্ষিণ আফ্রিকার গায়িকা টাইলাও উল্লাসে মাতান ভক্তদের। বিভিন্ন মহাদেশের সঙ্গীত ও সংস্কৃতির মিশেলে সাজানো হয় এই পারফরমেন্স। সংক্ষিপ্ত কিন্তু বর্ণিল এই আয়োজন জুড়ে ফুটবল ও বিনোদনের সংমিশ্রণ তুলে ধরা হয় আধুনিক প্রযুক্তির মাধ্যমে। লাইট শো, সাউন্ড ইফেক্ট আর স্টেডিয়াম জুড়ে দর্শকদের উচ্ছ্বাসে জমে ওঠে পুরো পরিবেশ।
তিন স্বাগতিক দেশ মেক্সিকো, কানাডা, এবার যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে 48 দলের এই বিশ্বকাপকে বরণ করে নেয় এক নতুন আঙ্গিকে। তামিম হোসেন, সময় সংবাদ। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে ব্রাজিল ও মরক্কো। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ভয় পাচ্ছে না অ্যাটলাস লায়ন্স। অন্যদিকে ম্যাচটা সহজ হবে না বলে মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান সাংবাদিকরা। নিউ জার্সি স্টেডিয়ামের প্রেস সেন্টার ঘুরে আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। এই মুহূর্তে আমি অবস্থান করছি নিউ জার্সি স্টেডিয়ামে। এই মাঠেই ব্রাজিল এবং মরক্কো তাদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হবে এবং আমি এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে নিউ জার্সি স্টেডিয়ামের প্রেস সেন্টার। আমার পেছনে দেখতে পাচ্ছেন অনেক সাংবাদিক কিন্তু এরই মধ্যে বসে কাজ শুরু করে দিয়েছেন। কাতার ওয়ার্ল্ড কাপে দেখেছিলাম ব্রাজিল দল যেখানে যায় তাদের দেশ থেকে বিপুল পরিমাণ কিন্তু সাংবাদিক রয়েছে। তবে একটা ব্যতিক্রম আমরা এবার দেখেছি, মরক্কো থেকেও কিন্তু অনেক সাংবাদিক এসেছেন। দর্শকদের ঘুরিয়ে দেখাবো এই প্রেস সেন্টারটি এবং এখানে কত দেশে সাংবাদিকরা সেটাও কিন্তু আমরা একটু দেখবো। চলুন দর্শক, আমরা একটু প্রেস সেন্টারটি দেখে আসি। এটা প্রেস সেন্টারের আরো একটি অংশ। এখানে আমরা দেখছি ক্যামেরা সেট আপ করা হয়েছে এবং অনেক দেশের অনেক ক্যামেরা পার্সন এবং শুধু ক্যামেরা, বিভিন্ন সাংবাদিকরা, অনেক এজেন্সিরও কিন্তু এসেছেন আমরা এখানে দেখছি এবং দেখতে পাচ্ছি অনেকে এরই মধ্যে লাইভ করছেন। আমি আসলে একটু কথা বলার চেষ্টা করব কিছু ব্রাজিলিয়ান সাংবাদিকের সঙ্গে, তারা দল নিয়ে কি ভাবছে। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন ব্রাজিলিয়ান সাংবাদিক রিকার্ডো। আমি তার সঙ্গে একটু কথা বলবো, তার কাছে জানতে চাইবো যে আগামীকালকের ম্যাচ নিয়ে কি ভাবছেন উনি। থ্যাংক ইউ ফর স্পিকিং উইথ আস, রিকার্ডো। হোয়াট ডু ইউ থিঙ্ক, ইজ ইট গোনা বি ইজি ম্যাচ ফর Brazil tomorrow against Morocco? No, it will be a tough game, definitely. Morocco is a good team, is in great shape. Hakimi, Brahim Diaz. Brazil isn't in his best shape. আমরা কথা বলছিলাম রিকার্ডোর সঙ্গে। রিকার্ডো ব্রাজিলিয়ান সাংবাদিক, ব্রাজিল থেকে এসেছেন। তিনি যেটা বললেন যে নেইমার খেলবেন এটা আমরা আসলে অনেকেই জানি, তবে মরক্কোর বিপক্ষে তাদের ম্যাচটা খুব একটা সহজ হবে না। তবে তিনি প্রত্যাশা করছেন ম্যাচটি ব্রাজিল 2-1 ব্যবধানে জিতে যাবে। আমরা একটু চেষ্টা করব মরক্কোর কোন একজন সাংবাদিকের সঙ্গে কথা বলতে। আমাদের সঙ্গে রয়েছেন মরক্কোন সাংবাদিক মনসেফ। আমি তার কাছে জানতে চাইবো যে কালকের ম্যাচটা উনি কি ভাবছেন। হোয়াট ডু ইউ থিঙ্ক, মরক্কো আর দ্য নাও current champion of African Cup of Nations? They played the semi-finals last World Cup. Do you think they will give hard time to Brazil this year, this match? Yeah, our trust in our team. We are this and with incredible performance last World Cup in Qatar in semi-final, historical semi-final. We have some big players like Ashraf Hakimi, like Bono, like a very strong squad. থ্যাংক ইউ সো মাচ। আমাদের সঙ্গে কথা বলছিলেন মরক্কোর একজন সাংবাদিক। তিনি বলছেন যে তারা ভালো করছে ধারাবাহিকভাবে এবং এই ধারাবাহিকতার কিন্তু তাদের স্বপ্ন দেখাচ্ছে যে হয়তো ব্রাজিলের বিপক্ষে একটা তারা আপসেট ঘটাবেন এবং প্রথম ম্যাচটা তারা জয় দিয়ে শুরু করতে পারবেন। ব্রাজিল এবং মরক্কোর সাংবাদিকরা কিন্তু কেউ কারোর সঙ্গে কথা বলছেন না। ম্যাচের আগে একটা যুদ্ধ আবহ কিন্তু রয়েছে এবং যেটা বেশ ইন্টারেস্টিং। আসলে আমরা জানি যে বিশ্বকাপ 4 বছর পর হয়, অনেক বড় একটা আসর এবং এই আসরে সবাই চ্যাম্পিয়ন হতে চায়। ব্রাজিল বড় দল, 5 বারের চ্যাম্পিয়ন, নামে ভারে তারা অনেক বড়, কিন্তু মরক্কোকে কিন্তু ছোট করে রাখার কোনো সুযোগ নেই, কারণ মরক্কো গতবারের সেমিফাইনালিস্ট, আফ্রিকান কাপ অফ নেশনস জিতেছে। তবে এতটুকু বলা যেতে পারে যে এই ম্যাচটা একটা ভালো ম্যাচ হতে যাচ্ছে। দুদলই কিন্তু এক ফোঁটাও ছেড়ে কথা বলবে না এবং দুদলই জয় দিয়ে শুরু করতে চাইবে এবার টুর্নামেন্টটা। নিউ জার্সি স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সব নাগরিকের সম্মান ও মর্যাদা নিশ্চিত করে উন্নয়নের পথে হাঁটতে চায় সরকার, এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বৈশ্বিক বিনিয়োগের জন্য প্রতিযোগিতামূলক এবং স্থিতিশীল পরিবেশের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় প্রথম গন্তব্য বাংলাদেশ হতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি ডক্টর খলিলুর রহমান। সকালে হোটেল সোনারগাঁওয়ে বাণিজ্য ও অর্থনৈতিক কূটনৈতিক কর্মপরিকল্পনা বিষয়ক সম্মেলনে এসব কথা বলেন তারা। You are the driving force of our economic progress, and this government stands fully ready to power your growth. Let me assure you today that our government is fully committed to implementing deep structural reforms to improve the ease of doing business. Dynamic leadership of our Prime Minister, Mr. Tariq Rahman, our government is committed to providing the hard-working and fast-learning people of Bangladesh the skills, the tools and the networks that they so richly deserve for ensuring a dignified life and comfortable living. সময় সংবাদে আরও থাকছে।
মধ্যপ্রাচ্য সংকটের মাঝে জাপান, কোরিয়া ও হংকংয়ে জনশক্তি রপ্তানিতে আশার আলো। 3 পার্বত্য জেলা থেকে বাড়ছে কর্মী প্রেরণ, বাজার ধরে রাখতে প্রশিক্ষণের উদ্যোগ। মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, দত্তগ্রামের বাসিন্দা মুজিব সহ 6 থেকে 7 জন চোরাকারবারি মনু নদ পার হয়ে ভারতে ঢুকে পড়ে। সেখানে বিএসএফের টহল দল বাধা দিলে ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানোর চেষ্টা চালায় চোরাকারবারিরা। এক পর্যায়ে বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলে মারা যায় মুজিব, দ্রুত সরে যায় অন্যরা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকার নদীপথে 15 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক বাধার মুখে বিএসএফের এই চেষ্টা ব্যর্থ হয়েছে। মধ্যরাতে গোমস্তাপুর রোকনপুর সীমান্তে এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, ভারতের কোটালপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওই 15 জনকে নৌকাযোগে নদীপথে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত সেখানে অবস্থান নিয়ে বাধা দেয়। বিজিবির অনড় অবস্থানের কারণে অনুপ্রবেশের চেষ্টাকারীরা সীমান্তের শূন্য রেখায় ভারতের ভেতরেই দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়। পরে বিজিবির কঠোর তৎপরতা ও জোরালো প্রতিবাদের মুখে রাত 2:40 দিকে বিএসএফ সদস্যরা তাদের সীমান্ত সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম, যাচ্ছে তার কাছে। জাহাঙ্গীর, গত রাত 12:30টার পরে আসলে চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে 15 জন নারী, পুরুষ এবং শিশুকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই পুশিনের জোরপূর্বক ঠেলে পাঠানোর চেষ্টা করে। এরপর পরই আসলে এর উপস্থিতি টের পেয়ে রোকনপুর ক্যাম্পের যে বিজিবি সদস্যরা টহল দল এটি জানতে পারে এবং বিষয়টি আসলে তারা শক্তভাবে এক প্রকার দমন করে বা প্রতিরোধ করে এবং তাদের এই যে বাধার মুখেই আসলে যে পুশিন চেষ্টা করা হচ্ছিল যে 15 জন নাগরিককে, তারা আসলে শূন্য রেখায় রাত 2:30 পর্যন্ত থাকার পর 2:40 দিকে তাদেরকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এরপর থেকেই মূলত এই সীমান্তে কঠোর নজরদারি এবং ব্যাপক তৎপরতা এবং উপস্থিতি বৃদ্ধি করেছে বিজিবি। আমরা দেখতে পাচ্ছি এখানে নৌপথে আসলে তারা টহল কার্যক্রম বৃদ্ধি করেছে, পাশাপাশি স্থলপথেও বাইনোকুলার এবং বিভিন্ন ড্রোন ক্যামেরা দিয়ে তারা বিভিন্ন তৎপরতা এই মুহূর্তে অব্যাহত রেখেছে। আমরা জানি যে এর আগে আসলে তার পাশের কয়েক কিলোমিটার দূরে আসলে বাঙ্গাবাড়ি সীমান্তে গত 4 জুন ভোর রাতের দিকে 28 জন নারী পুরুষকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জোরপূর্বক ঠেলে পাঠানোর চেষ্টা করে। এরপর তারা সেখানে 3 দিন আসলে শূন্যরেখা অবস্থান করার পর এক প্রকার বাধ্য হয়ে তাদেরকে ভারতীয় অভ্যন্তরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এরপর থেকেই মূলত চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্তগুলোতে ব্যাপক তৎপরতা এবং নজরদারি বৃদ্ধি করেছে। এই মুহূর্তে রোকনপুর সীমান্তে আমরা রয়েছি। এই সীমান্তে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক তারা তৎপর। এই মুহূর্তে বিজিবি সদস্যরাও টহল কার্যক্রম বৃদ্ধি করেছে এবং তারা বলছে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশিনের অপতৎপরতা বা চেষ্টা তারা হতে দিবে না। এই মুহূর্তে তারা একটি শক্ত অবস্থানে এই মুহূর্তে রয়েছে। তবে সীমান্তের যে পরিস্থিতি সেটি কিন্তু এই মুহূর্তে শান্ত এবং স্বাভাবিকই রয়েছে অনেকটা বলা যায়। তবে এই মুহূর্তে যাদেরকে ভারতের অভ্যন্তরে নেওয়া হয়েছে এরপর থেকে মূলত তাদেরকে আর সীমান্ত এলাকায় আসলে এই নাগরিকদেরকে তাদেরকে আর দেখা যায়নি। তবে বিজেপির ধারণা যে তাদেরকে আসলে বাধ্য হয়ে বিজেপির বাধা পেয়ে তারা ভারতের অভ্যন্তরে নিয়ে গেছে। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে ডিবি পুলিশ পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসানকে তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এসআই সহ 3 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। আটক করা হয়েছে একজনকে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নাইম অভিযোগ করেন, ঢাকায় খেলা শেষে শুক্রবার রাতে চট্টগ্রামে ফেরেন তিনি। বিমানবন্দর থেকে সিএনজি চালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে লালখান বাজার এলাকায় পুলিশ পোশাকে একজন এবং সিভিল পোশাকে আরেকজন ব্যক্তি তার ব্যাগ তল্লাশি শুরু করেন। এক পর্যায়ে তাকে জোর করে গাড়ির ভেতরে ঢুকিয়ে আসামি বলে গলা চেপে ধরা ও লাঠি দিয়ে মারধরের অভিযোগ করেন তিনি। পুলিশ বলতে যাচ্ছে ওই স্বর্ণ চোরাকারবারি একটা ইনফরমেশন ওনার কাছে আছে। ও বলছে সমস্যা নাই, আপনি আমার চেক করেন। ওটা চেক করাতে বলার পর এক পর্যায়ে কী করছে, পুলিশে ওনার ওই গলা চিপে ধরছে, গলা চিপে সিএনজিতে ঢুকাবার চেষ্টা করছে। ডিউটি পুলিশের সামনে আর একটা আননোন পার্সন ওর গায়ে হাত দিছে। দাবিটা হলো আমরা চাচ্ছি ন্যায় বিচার,
আজকে আমার সাথে হয়েছে, কালকে এটা অন্য কারোর সাথে হতে পারে। ও নাইম বলছে যে আমি পাসপোর্ট দেখাইছি, বিসিবি কার্ড দেখাইছি, ও আমার গাড়ি ধরে গাড়িতে ট্যাক্সিতে উঠে ঝিনাইদহে 11 বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক রিকশা চালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। শুক্রবার রাতে কালীগঞ্জের একটি ভাড়া বাসায় সাবলেটে থাকা প্রতিবেশীর 11 বছরের কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টা করে অভিযুক্ত মীর ফারুক। সকালে বিষয়টি মায়ের কাছে জানালে এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তকে আটক করে থানায় নেওয়া হয়। সময় সংবাদে আরও থাকছে। সমঝোতার দ্বারপ্রান্তে ইরান যুক্তরাষ্ট্র, শান্তি চুক্তির খসড়া তৈরি। দাবি পাকিস্তানের, প্রতিশ্রুতি রক্ষা করলেই তেহরানকে জব্দ অর্থ ফেরত দিতে রাজি ওয়াশিংটন। এবার বাণিজ্যের সংবাদ। জাপান, কোরিয়া ও হংকংয়ে কর্মী পাঠানোর মাধ্যমে জনশক্তি রফতানিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পিছিয়ে পড়া চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি। প্রচলিত শ্রমবাজার মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি সহ নানা জটিলতায় ভিসা সংকুচিত হয়ে পড়ায় চলছে নতুন দেশের খোঁজ। একই সঙ্গে নারী গার্মেন্ট কর্মীদের জন্য আশার আলো হয়ে উঠছে জর্ডান। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। জনশক্তি রপ্তানিতে দেশের অন্যান্য জেলার তুলনায় পিছিয়ে পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি। 22 বছরে 3 জেলা থেকে বিদেশ গেছেন 20,000-এরও কম কর্মী। তবে সাম্প্রতিক বছরগুলোতে পার্বত্য জেলার বাসিন্দাদের জন্য জাপান, দক্ষিণ কোরিয়া এবং হংকংয়ের মতো দেশগুলিতে যাওয়ার সুযোগ বেড়েছে। তাছাড়া পোশাক খাতের কর্মী হিসেবে জর্দানও আছে নারী শ্রমিকের চাহিদা। 3 পার্বত্য জেলা কিন্তু কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র 3 জেলাতেই আছে। খাগড়াছড়ি যেতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে হচ্ছে ক্যান্টনিজ ভাষা যেটা হংকং যায় সেটা প্রশিক্ষণ চলমান আছে। জাপানি ভাষা সেটা রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ চলমান আছে। বান্দরবনে জাপানিটা আপাতত বন্ধ আছে, কিন্তু ক্যান্টনিজ ভাষাটা সেটা চলমান আছে প্রশিক্ষণ। জনশক্তি রপ্তানি কার্যালয়ের তথ্য অনুযায়ী পার্বত্য জেলা বান্দরবন থেকে 24 বছরে বিদেশ গেছেন মাত্র 7,068 জন কর্মী, আর রাঙ্গামাটি থেকে গেছেন 8,153 জন। এই অবস্থায় জনশক্তি রপ্তানি বাড়াতে 3 পার্বত্য জেলায় টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে কারিগরি শিক্ষার পাশাপাশি চলছে বিভিন্ন দেশের ভাষার প্রশিক্ষণ। কাজটা হচ্ছে যে প্লাম্বিং এর কাজ, আর এটা একটা ডিমান্ডেবল কাজ। এই কাজটা শিখে আমি বাইরে মানে বিদেশ যাওয়ার একটু চিন্তা ভাবনা আছে। সেলাইয়ের কাজটা শিখছি, তো বিদেশ যাওয়ার ইচ্ছা আছে। এখন বর্তমানে জর্দান থেকে সুযোগ আসছে আর কি। বিউটিফিকেশনের কাজ শিখছি, যদি ভালো অপরচুনিটি পাই তাহলে দেশের বাইরে যাওয়ার আগ্রহ আছে। যারা ট্রেনিং গ্রহণ করছে তারা ওভারসিজ মার্কেটে যাচ্ছে, পাশাপাশি লোকাল মার্কেটেও তারা ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে। শুধু রাঙ্গামাটি, বান্দরবান কিংবা খাগড়াছড়ি নয়, জনশক্তি রপ্তানিতে এক সময় শীর্ষে থাকা চট্টগ্রামও ক্রমশ পিছিয়ে পড়ছে। চট্টগ্রামের বাসিন্দারা কাজের সূত্রে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত এবং ওমানমুখী হলো প্রতিটি দেশ বর্তমানে কোনো না কোনো সংকটে জর্জরিত। এই স্কিল ডেভেলপমেন্ট হলে আমরা ওই যে দেশের যে ধরনের ডিমান্ড আছে সেই ডিমান্ড বেস আমরা যদি তাকে স্কিল ডেভেলপ করাতে পারি, তার মধ্যে যদি কনফিডেন্স তৈরি হতে পারে, তাহলে মনে হয় তারা আবার এই মধ্যপ্রাচ্য বা বিভিন্ন দেশের বাজারে তারা সার্ভাইভ করতে পারবে। 2025 সালে চট্টগ্রাম বিভাগের 11টি জেলা থেকে কর্মসংস্থানের জন্য বিদেশ গেছেন 3,22,291 জন। বিপরীতে চলতি বছরের প্রথম 5 মাসে জনশক্তি রপ্তানি 85,000। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। শহর রক্ষা বাঁধ না থাকায় ভারী বৃষ্টি উজানের ঢলে তলিয়ে গেছে শেরপুরের নিম্নাঞ্চল। স্থানীয়রা জানান, সকাল থেকে মহারশী নদীর পানি বেড়ে ঝিনাইগাতি সদর বাজার সহ বেশ কয়েকটি এলাকায় পানি ঢুকে পড়ে। বিভিন্ন সড়ক, দোকান পানিতে তলিয়ে যায়। এমনকি বেশ কয়েকটি ঘরবাড়িতেও পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েন বাসিন্দারা। এদিকে নালিতাবাড়ির চেল্লাখালী নদীর বাঁধকুচি পয়েন্টে বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। যে কোনো সময় পানিতে নিমজ্জিত হবার আতঙ্কে এলাকাবাসী। সাশ্রয়ী মূল্যে দেশের মানুষের মৌলিক অধিকার পূরণে স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে আগামী অর্থ বছরের বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী। বিএনপি সরকারের এমন দর্শনকে সাধুবাদ জানালেও বাজেট বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্বলতা কাটানোর পরামর্শ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি।
প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা জানিয়েছেন, বিকলাঙ্গ স্বাস্থ্য খাতকে সবল করতে দূর করা হবে রাজনৈতিকভাবে সৃষ্ট কাঠামোগত ত্রুটি। কামরুল হাসান সবুজের রিপোর্ট। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার আওতায় প্রত্যেক নাগরিককে মানুষের মৌলিক অধিকার পূরণে প্রায় বিকলাঙ্গ স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে আগামী অর্থ বছরের বাজেটে এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৯,৪০৯ কোটি টাকা, যা জিডিপির ১.০২% আর চলতি অর্থ বছরের বরাদ্দের তুলনায় প্রায় দ্বিগুণ। প্রস্তাব করছি। স্বাস্থ্য খাতে শুধু বরাদ্দ বাড়ানোর প্রস্তাবই করেননি অর্থমন্ত্রী, করেছেন দেশের চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রাংশ উৎপাদন শিল্পের বিকাশে দরকারি কাঁচামাল আমদানিতে শুল্ক সীমিত রাখার প্রস্তাবও দিয়েছেন। অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট এপিআই তৈরির নতুন ৫১টি কাঁচামালের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার প্রস্তাব। সরকার চিকিৎসা সরঞ্জাম ও মেডিকেল ডিভাইস শিল্পকে একটি অগ্রাধিকারপ্রাপ্ত শিল্প খাত হিসাবে উন্নয়নের উদ্যোগ গ্রহণ করেছে। স্বাস্থ্য খাতে নিয়ে বিএনপি সরকারের এমন ভাবনাকে সাধুবাদ জানিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বাজেট ব্যয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্বলতা কাটানোর তাগিদ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। স্বাস্থ্য খাতটা কিন্তু বাজেট ব্যবহারের দিক থেকে অদক্ষ একটা মন্ত্রণালয়, তারা কিন্তু সবচাইতে কম পারফর্ম করে। অবশ্য প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা জানান, স্বাস্থ্য খাতের বেহাল অবস্থা কাঠামোগত ত্রুটির ফল, রাজনৈতিকভাবে সৃষ্ট। পঙ্গু করে রাখা স্বাস্থ্য খাতকে জনগণের স্বার্থেই সবল করতে চায় বিএনপি সরকার। স্বাস্থ্য খাতের অসুবিধাটা হচ্ছে, স্বাস্থ্য খাতে তো বরাদ্দ দিলেও ব্যয় করতে পারে না, কারণ সেখানে পরিকল্পনা ছিল না। সেখানে ছিল কি লুটপাট করা, অ্যাম্বুলেন্স কেন কিন্তু ড্রাইভার দিবা না, এক্স রে মেশিন কেন কিন্তু এক্স রে মেশিনের টেকনিশিয়ান নেই, বিল্ডিংগুলো বানানো হয়েছে কিন্তু কোনো ডাক্তার নেই, এবং যে ধরনের ডাক্তার দরকার সে ধরনের ডাক্তার নেই। স্বাস্থ্য খাতে সংবিধানের কথা বলা হয় কিন্তু জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানই পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে জাতীয় স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করছেন। জটিল রোগের বিশেষায়িত চিকিৎসা সহজলভ্য ও সুশৃঙ্খল করার লক্ষ্যে প্রতিটি জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে সমন্বিতভাবে একটি পূর্ণাঙ্গ সেকেন্ডারি স্বাস্থ্যসেবা ইউনিট হিসেবে গড়ে তোলার আকাঙ্ক্ষার প্রতিফলনও রয়েছে আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সময় সংবাদ। দেশের বাইরের খবর। দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাত আর উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে চূড়ান্ত সমঝোতার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, দুপক্ষের সম্মতিতে চূড়ান্ত শান্তি চুক্তির খসড়া তৈরি হয়েছে। রোববার সুইজারল্যান্ডে চুক্তিতে সই করতে পারে তেহরান ও ওয়াশিংটন। তবে চুক্তি সই হলেও এখনই জব্দ অর্থ ফেরত পাবে না তেহরান। মার্কিন প্রশাসনের দাবি, এটি সম্পূর্ণ পারফরমেন্স ভিত্তিক চুক্তি। প্রতিশ্রুতি রক্ষা করলে অর্থনৈতিক পুরস্কার পাবে ইরান। দেখছেন সময় সংবাদ। আবারও বিশ্বকাপের খবর। বিশ্বকাপে প্রথম জয়ের অপেক্ষা দীর্ঘায়িত হলেও খুশি কানাডীয়রা। বসনিয়া আর হার্জেগোভিনা ম্যাচের পর হাসি মুখে টরন্টো স্টেডিয়াম ছেড়েছেন তারা। খুশি বসনিয়ারাও বি গ্রুপ থেকে পরের রাউন্ডে উঠবে এই দুই দল, প্রত্যাশা সবার। কানাডা টরন্টো থেকে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ লিমন। বিশ্বকাপের মঞ্চে কখনো জয় পায়নি কানাডা, সেই আক্ষেপ ঘুচাতেই রক্তিম লালে সেজেছিল টরন্টো স্টেডিয়াম। কিন্তু নির্ধারিত সময় শেষে ফলাফল 1-1 ড্র। তাতে কি, প্রিয় দল নিজেদের মাঠে পুরোটা সময় যেভাবে প্রভাব বিস্তার করে খেলেছে তাতেই সন্তুষ্টি। 90 মিনিটে প্রথমার্ধে পিছিয়ে পড়েও 75 মিনিটে দুর্দান্ত গোলে ম্যাচে ফেরে স্বাগতিকরা। শেষমেশ 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেও পুরোটা সময় তাদের গতি আর আক্রমণাত্মক খেলায় মুগ্ধ হয়েছেন দর্শক সমর্থকরা। ছেলে বুড়ো লাল জার্সি গায়ে, তাই একটাই বন্দনা, গো কানাডা গো। ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স ফিফা ওয়ার্ল্ড কাপ, ভেরি গুড গেম। আমরা এটা এক্সপেক্ট করিনি কানাডা থেকে, বাট ফ্যান্টাস্টিক গেম। গেম ওয়াজ গুড, যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে ভালো করেছে কানাডা। এমন আক্রমণাত্মক আর নান্দনিক ফুটবল খেললে ভ্যাঙ্কুভারে পরের 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়েই নকআউট পর্বে যাবে বলে মনে করছেন লাল শিবিরের সমর্থকরা। Good for Canada, good for Toronto, good for everybody. Canada outplayed them, but they tied the game, so too bad. I thought it was pretty good. Yeah, pretty exciting. এদিকে কানাডার মাঠে তাদের সঙ্গে ড্র করায় উচ্ছ্বসিত বসনিয়ার সমর্থকরা। এমন ফুটবল খেললে শেষ 32-এ জায়গা পেতে বেগ পেতে হবে না বলেই মনে করছেন তারা। Canada play much better. You know, Bosnia is happy. You know, they have that tie. 90% chance we go next round. World Cup champions right here. Not the results hoping for though. Bosnia. এই গ্রুপে আরো 2টি দল, সুইজারল্যান্ড ও কাতার। বিশ্বকাপের মঞ্চে আরাধ্য জয় অধরা থাকলেও
আজকের ম্যাচের খেলা দেখে দর্শকরা কিন্তু মোটেও হতাশ নয়। তারা বলছেন কানাডা এমন খেলতে থাকলে দ্বিতীয় রাউন্ডে যাওয়া তাদের জন্য অসম্ভব কিছু নয়। রাশেদ লিমন, সময় সংবাদ, টরন্টো, কানাডা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বাজেটের পর বাড়েনি নিত্য পণ্যের দাম। বিরোধী দলের উদ্দেশ্য মানুষের পাশে থাকা নয়, জনগণকে বিভ্রান্ত করা। কক্সবাজারে খাল খনন উদ্বোধন করে প্রধানমন্ত্রী। বৈশ্বিক বিনিয়োগের জন্য দক্ষিণ এশিয়ায় প্রথম গন্তব্য হতে চায় বাংলাদেশ। সব নাগরিকের সম্মান ও মর্যাদা নিশ্চিত করে উন্নয়নের পথে হাঁটতে চায় সরকার। এবং জমকালো উদ্বোধনের পর বিশ্বকাপে উড়ন্ত সূচনা স্বাগতিক যুক্তরাষ্ট্রের। ব্রাজিল মরক্কো ম্যাচ ঘিরে বাড়তি উত্তাপ। নেইমারকে ছাড়াই মাঠে নামতে হবে সেলেসাওদের। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়, এরপর দেখবেন খেলার সময়। সঙ্গে থাকুন সময়।